আরে রফিক, কোথায় যাচ্ছ? দেশে টাকা পাঠানোর জন্য মানি ট্রান্সফার শপে যাচ্ছি। আরে দুনিয়া কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে, আর তুমি দোকানে যাচ্ছ টাকা পাঠানোর জন্য? চলো আমার সাথে। দেখো রফিক, তুমি যে কোনো জায়গা থেকে দেশে টাকা পাঠাইতে পারবা টাপ টাপ সেন্ডের মাধ্যমে। তাদের টাকার রেটটাও খুব ভালো। টাপ টাপ সেন্ড, এটা আবার কি? এইটা একটা অ্যাপ। তুমি বিকাশে টাকা পাঠাইতে পারবা অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবা। তাদের ফি কত? অ্যাবসলিউটলি ফ্রি। আমার পার্সোনাল ডাটা কি সেভ থাকবে? তোমার পার্সোনাল ডেটা সেফলি স্টোরড এন্ড প্রটেক্টেড। কি বলছো? টাপ টাপ সেন্ড এখনই আমার মোবাইলে ডাউনলোড করছি। Sending money abroad to your family or friends has never been easier. All you have to do is tap tap send. Just download the app and use the promo code on the screen. Remember, tap tap send. সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্রিটিশ বাংলা নিউজের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই আয়োজন। এই অনুষ্ঠানটি আপনারা প্রতি সপ্তাহের মঙ্গলবারে ইউকে সময় রাত 11টায়, সেন্ট্রাল ইউরোপ সময় রাত 12টায় এবং বাংলাদেশ সময় সকাল 5টায় লাইভ দেখতে পারেন আমাদের ওয়েবসাইট, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কল করতে পারেন, আপনারা কমেন্টও আপনাদের প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করি। দর্শক বন্ধুরা, এই অনুষ্ঠানটি আমরা কমিউনিটির জন্য করে থাকি এবং কমিউনিটির সেবার জন্য আপনারা আমাদের হেল্প করতে পারেন। আপনারা অনুষ্ঠানটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ রাখছি। দর্শক বন্ধুরা, বরাবরের মতোই আমাদের সঙ্গে আজও থাকবেন আমাদের সবার প্রিয় সলিসিটর এম এ শাফি। তিনি এখনই আমাদের সঙ্গে যুক্ত হবেন। এর আগে আপনাদের জানাচ্ছি যে এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন ট্যাপটপ মানি সেন্ড কোম্পানি, একটি ইউকে বেসড মানি সেন্ড কোম্পানি, এবং এটি আপনারা প্রথমবার ব্যবহার করলে আপনারা 10 পাউন্ড ফ্রি বোনাস পাবেন এবং এই সার্ভিস ব্যবহারে কোনো রকমের ফি থাকে না। সেটি আপনারা চেষ্টা করতে ইউজ করে দেখতে পারেন। আসলে আমরা সরাসরি মূল পর্বে চলে যাই এবং সাহেব ভাইকে স্বাগত জানাই। সাহেব ভাই, আপনাকে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ মনিরুজ্জামান ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? জি, অনেক ধন্যবাদ সাহেব ভাই। এবং দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠানটি আজকে আমরা একটু সংক্ষেপ করার চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কল থাকে, আপনারা সরাসরি কল দিয়ে ফেলবেন, কারণ সাহেবের খুব সকালে একটি হিয়ারিং আছে এবং সেই জন্য আমাদের একটু শর্টকাট করতে হবে। সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সাহেব, যেমনটি আমরা বলছিলাম যে আজকে আমাদের আলোচনার বিষয় প্রাইভেট লাইফ গ্রাউন্ডে সিগনিফিকেন্ট ডিফিকাল্টিস প্রমাণ করবেন যেভাবে। তো সাহেব, তাহলে আমরা যদি প্রথমেই জানতে চাই যে এই যে প্রাইভেট লাইফ আবেদন, অর্থাৎ ইমিগ্রেশনে তো অনেক আবেদন আমরা করি, আমরা জানি, হ্যাঁ, বিভিন্ন রকম। তো আসলে কোন আবেদনগুলো প্রাইভেট লাইফ আবেদন বলে বিবেচিত হয়? ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। যে কারণে আমি বলতেছি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই দেশে অনেকেই আছেন যাদের কোনো লিগ্যাল স্টেটাস নাই। ওনারা যখনই অ্যাপ্লিকেশন করেন, ওনাদের অ্যাপ্লিকেশনটা করতে হয় প্রাইভেট লাইফে, যেহেতু ওনাদের কোনো ফ্যামিলি লাইফ এদেশে থাকে না। কেউ যদি ইলিগাল থাকেন আর ওনার যদি স্পাউস বা পার্টনার যদি আপনার সেটেল বা ব্রিটিশ সিটিজেন হয়ে থাকেন, এই ক্ষেত্রে উনি স্পাউস রুটে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর মোস্ট অফ দ্য কেসে যেখানে কোনো স্পাউস বা কোনো ফ্যামিলি ইনভলভমেন্ট নাই, কোনো চিলড্রেন ইনভলভমেন্ট নাই, তখন ওনাদেরকে প্রাইভেট লাইফে অ্যাপ্লিকেশন করতে হয়। আর প্রাইভেট লাইফের আপনি হয়তো জানেন যে আগে আমরা পূর্ববর্তীতে ইমিগ্রেশন রুলস 276 এডিতে প্রাইভেট লাইফ নিয়ে আলোচনা করা হয়েছিল। এটাই হচ্ছিল আপনার ইমিগ্রেশন রুলস এর পার্টিকুলার প্যারাগ্রাফ ফর প্রাইভেট লাইফ অ্যাপ্লিকেশন। বাট এইটা রিসেন্টলি চেঞ্জ করে নতুন একটা অ্যাপেন্ডিক্স ইন্ট্রোডিউস করা হয়েছে, যার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স ইন প্রাইভেট লাইফ। সো মূলত প্রাইভেট লাইফের আওতায় 3-4টা ক্যাটাগরি পড়ে। প্রথম ক্যাটাগরি হচ্ছে আপনার যারা যারা 7 ইয়ার্স বাচ্চারা পড়ে ওই ক্যাটাগরিতে, যারা 7 ইয়ার্স থেকে দেশে আসেন। পরবর্তী যেটা পড়ে সেটা হচ্ছে আপনার কেউ যদি হাফ অফ দ্য লাইফ এদেশে থাকেন এবং আন্ডার দ্য এজ অফ 25 হন এবং হাফ অফ দ্য লাইফ এদেশে থাকেন, ওনারা ওই প্রাইভেট লাইফের আন্ডারে পড়েন। এবং কেউ যদি 20 ইয়ার্স এদেশে থেকে থাকেন কন্টিনিউয়াসলি, ইলিগালি বা লিগালি, এটা দুইটারই মিক্সড হতে পারে, মানে আসা থেকে 20 ইয়ার্স, ওনারা এই ক্যাটাগরিতে পড়েন। এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা লেস দেন 20 ইয়ার্স। আপনারা হয়তো জানেন যে অনেকেই আসেন এদেশে 15 বছর, 10 বছর, 12 বছর হচ্ছে, ওনারা ওই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু ওনাদেরকে দেখাতে হবে ওনাদের ভেরি সিগনিফিকেন্ট ডিফিকাল্টিস আছে। সো এটা হচ্ছে আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্ক। সো এখানে টেস্টটা হচ্ছে ভেরি সিগনিফিকেন্ট অবস্টাকলস।
অনেক ধন্যবাদ সাহেব। তো এখন আপনি বলছিলেন, আপনি আসলে আমরা মূলত বলতে পারি যে হিউম্যান রাইটস গ্রাউন্ডে মূলত যে আবেদনগুলো সেগুলোই আসলে এই আমরা সেসব ক্ষেত্রে সিগনিফিকেন্ট ডিফিকাল্টি গুলো কথাগুলো আসে, তাই না? তো আসলে এই সিগনিফিকেন্ট ডিফিকাল্টিস আসলে এটি হোম অফিস সিগনিফিকেন্ট ডিফিকাল্টিস বলতে কি বোঝাতে চেয়েছে, যদি কানিশ সাহেব, এবং জীবনের একজন অ্যাপ্লিকেন্টের জীবনের কোন অংশগুলো তারা সিগনিফিকেন্ট ডিফিকাল্টি প্রুভ করার জন্য তারা দেখে থাকে, অর্থাৎ দ্য পয়েন্ট দে কনসিডার। জি, ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। এখানে যে পার্টিকুলার বিষয়টা আমি আপনার পার্টিকুলার ইস্যুর যে কোয়েশ্চেন আছে, আমি ওই কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি আপনার আগের একটা কমেন্ট থেকে একটু নিয়ে নিই। আমরা জানি যে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন, আমরা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন বলতে আমরা কি বুঝি? হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনের ভিতরে অনেক কিছু পড়ে। ফ্যামিলি লাইফটা হচ্ছে হিউম্যান রাইটস এর ভিতরে পড়ে। সো অ্যাপেন্ডিক্স এফএম এ যারা আমরা অ্যাপ্লিকেশন করি, ইট ফলস আন্ডার হিউম্যান রাইটস এজ ওয়েল। সো এখানে প্রাইভেট লাইফটাও পার্ট অফ হিউম্যান রাইটস। সো হিউম্যান রাইটস ইজ এ ব্রডার সেন্স, এটার ভিতরে অনেক কিছু আছে। এবং প্রাইভেট লাইফে যখন আমরা পার্টিকুলারলি অ্যাপ্লিকেশন করি, তখন আপনার প্রাইভেট লাইফটা হচ্ছে যে যেখানে আপনার কোনো ফ্যামিলি লাইফ নাই, ফ্যামিলি লাইফের উপর আপনি রিলাই করতে পারতেছেন না, আপনি এদেশে আছেন, এদেশে মানুষের সাথে আপনার যে সম্পর্ক আছে, আপনার এখানে কলিগের সাথে সম্পর্ক আছে, ফ্রেন্ডদের সাথে সম্পর্ক আছে, কমিউনিটিদের সাথে সম্পর্ক আছে, এই বিষয়ের উপর রিলাই করে যারা যখন অ্যাপ্লিকেশন করে, মেইনলি ইন্টিগ্রেশন। সো যারা ইন্টিগ্রেট করতে পারতেছে এই দেশের সোসাইটিতে এবং তাদের ইনভলভমেন্ট কতটুকু, ওইটার উপর রিলাই করে যখন এই অ্যাপ্লিকেশন করে, সেটা আমরা এটাকে ধরে নিতে পারি প্রাইভেট লাইফ অ্যাপ্লিকেশন। সো প্রাইভেট লাইফ অ্যাপ্লিকেশনে যে টেস্ট হচ্ছে আপনার, তারা কনসিডার করবে যে ব্যক্তি অ্যাপ্লিকেশন করতেছেন উনি কি ভেরি সিগনিফিকেন্ট ডিফিকাল্টিজ ফেস করবেন কিনা যদি ওনাকে ওনার দেশে পাঠিয়ে দেওয়া হয়। সো এখানে সিগনিফিকেন্ট ডিফিকাল্টি যদি আমরা মিনিং হিসাবে মনে করে থাকি, বাংলা যদি আমরা ওটাকে বলে থাকি যে একটা বিশাল একটা সমস্যার সম্মুখীন হবেন কিনা। সো আমরা, আপনার মিউট মানে করো ভাইয়া। কঠিন অবস্থা আর কি, মানে কঠিন কঠিন অবস্থার সম্মুখীন হবেন কিনা। সো আমরা অনেক সময় যেটা মনে করি যে সিগনিফিকেন্ট ডিফিকাল্টিস ভিতরে একেবারে লে টার্ম যেগুলো আছে, একেবারে নমিনাল যেগুলো আছে, আমরা ওইগুলারে মনে করি সিগনিফিকেন্ট ডিফিকাল্টিস। সো সত্যিকার অর্থে এটা ব্রডার সেন্স, তারা অনেক কিছুকে কনসিডার করে এইটাতে সিদ্ধান্তে আসতে হবে। তারা যেমন কেউ আছে আপনার কালচারাল ব্যারিয়ার্স হতে পারে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স হতে পারে, তার হয়তো তার ফ্যামিলির সাথে যে সম্পর্ক ছিল এটা কমপ্লিটলি ডেমোলিশড হয়ে গেছে, অথবা তার কোনো গণ নাই ফিরে যাওয়ার, এমতো অবস্থায় তারা প্রাইভেট লাইফ, মতো অবস্থায় তারা এটা সিগনিফিকেন্ট ডিফিকাল্টিস উপর ডিপেন্ড করে। বাট এর ভিতরে অনেক সার্কামস্টেন্সেস আছে যেগুলা ওইগুলাকে সাপোর্ট করবে। যেমন ফর এক্সাম্পল একজন আপনার কেউ একজন অ্যাপ্লিকেশন করতেছে, সে চাইল্ড অবস্থায় এসেছে, ওনার হাফ অফ দ্য লাইফে উনি পড়তেছেন না, কারণ হচ্ছে ওনার 25 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু উনি 18 বছরের বয়সের আগে দেশে এসে ঢুকেছে সামাও, কিন্তু উনি হাফ অফ দ্য লাইফে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না। আবার ওনার 20 ইয়ার্স উনি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না। এখন এই যে বাচ্চাটা যে এদেশে আসছে অল্প বয়সে, সে হয়তো তার ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক নাই, সে এদেশের কালচার, এদেশের এডুকেশন, এদেশের যে আপনার সমাজ ব্যবস্থা, ওইটার সাথে অতপ্রতভাবে সে ইনভলভ হয়ে গেছে। এমত অবস্থায় সে যে গেলে যে ডিফিকাল্টি, এখানে কিন্তু রেসিডেন্সি একটা কোয়েশ্চেন আছে, ওই যে অ্যাপ্লিকেন্ট যিনি আছেন উনি কতটুকু সমাজের সাথে ইনভলভমেন্ট আছে ওইটার উপর কোয়েশ্চেন আসতেছে। ওনার যদি এখান থেকে যান সেম লেভেলের, মানে এখানে যে সুযোগ সুবিধা মানে সামাজিক ব্যবস্থা বা সমাজের যে অবস্থা ওনার ছিল, উনি যদি ফেরত যান বাংলাদেশে, এটা পাবেন কিনা। যদি কোনো বাচ্চা হয়ে থাকে, সাধারণত বাচ্চা অবস্থা যদি কেউ আসে, মানে আন্ডার দ্য এজ অফ 18 আসে, তখন বা আরো একটু আগে আসে, যারা এদেশের মেইন স্ট্রিম এডুকেশনে গেছে, এদেশের কালচারের সাথে ইনভলভ হয়েছে, ফ্রেন্ড সার্কেলে এখানে ইয়ে হয়েছে, ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক নাই, সে বাংলাদেশে দিলে কোথায় যাবে? দিস উইল বি দ্য বিগ কোয়েশ্চেন। তখনই তারা সিগনিফিকেন্ট ডিফিকাল্টিটার আগে অ্যাসেস করবে বেসড অন দ্য সিচুয়েশন এন্ড সার্কামস্টেন্সেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এন্ড আপনার এটা বেসড অন দ্য ডকুমেন্টস এজ ওয়েল। এভিডেন্সিয়াল মানে এভিডেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, এটা জাস্ট আপনার মুখে বললে হবে না, এটাকে আপনি প্রমাণ দিতে হবে কাগজের মাধ্যমে। জি, সেই প্রমাণের কথা আমরা আসবো সাহেব। তাহলে আপনি একটু পরেই আমরা জানতে চাবো আসলে কিভাবে সেগুলো প্রমাণ করা যায়, এবং সেটি আসলে আমরা ফোকাস করবো সাহেব। তাহলে আপনি মানে বলতে চাচ্ছেন যে ভাষা এবং জীবনযাপন এগুলো কি তারা মেইনলি কনসিডার করে, তাই না?
জি, এটা আমি এগেইন আপনাকে বলতেছি, এটা যদি আমরা জাস্ট এইভাবে বলি যে আমি এখানে 10 বছর আছি বা 15 বছর আছি, আমি বাংলা ভাষা ভুলে গেছি, যদি কেউ হুম, অ্যাডাল্ট হয়ে থাকেন, তাহলে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা বিলিভ করবে না। কারণ হচ্ছে আপনি বাংলাদেশে হয়তো আপনার মোস্ট অফ দ্য টাইম আপনি স্পেন্ড করছেন আপনার জীবনের, এখানে যে হয়তো 15 বছর আপনি এখানে ভাষাগত যে আপনার ব্যারিয়ার যেটা আছে এটা আপনি ইজিলি ওভারকাম করতে পারবেন, সো এটা হয়তো নিবে না। এটা ডিপেন্ড করবে উনার সার্কামস্টেন্সেস উপর। যে আমি এক্সাম্পল দিলাম, একজন ধরেন বয়স ওনার 13-14 বছরে এদেশে আসে, 14 বছর সময় আসে, এখন ওনার হাফ অফ দ্য লাইফ হইতে হইতে ওনার 28 ইয়ার্স হয়ে যাবে, উনি আপনার 25 বছরের উপরেও হয়ে যাবেন, এবং উনি আপনার 20 ইয়ার্সও ফুলফিল করতে পারতেছেন না। এমন অবস্থায় যদি অ্যাপ্লিকেশন করেন, উনি বলতে পারবেন যে ওনার ভাষাগত প্রবলেম হবে, কারণ উনি খুব অল্প বয়সে এদেশে আসছেন। এদেশে আসার পর হি স্পেন্ড হিজ মেজরিটি অফ হিজ অ্যাডাল্ট লাইফ ইন দ্য ইউকে। সো ইউকে এর যে ল্যাঙ্গুয়েজ সে অ্যাডপ্ট করে নিছে, সে বাংলা হয়তো লিখতে পারে না, পড়তে পারে না। এই ক্ষেত্রে সে যদি দেশে যায়, সে কোনো চাকরি সিকিউর করতে পারবে না, যেহেতু সে বাংলা জানে না, ইংলিশ জানে না, তার স্কিলটাকে সে ইউটিলাইজ করতে পারবে না বাংলাদেশে। এমত অবস্থায় তারা ওই ল্যাঙ্গুয়েজটাকে যদি আপনি এজ এ ব্যারিয়ার হিসেবে আপনি কনসিডার করতে চান, তখন ল্যাঙ্গুয়েজটা এজ এ ফ্যাক্টর হিসেবে কনসিডার করা হবে। সো আপনি জাস্ট মেয়ারে, যেমন আমি এদেশে ফর এক্সাম্পল, আমি এদেশে স্টুডেন্ট ভিসা আসি এট দ্য এজ অফ 21, এবং আফটার 15 ইয়ার্স ওয়েন আই এম 35, ইফ আই সে আমি বাংলাদেশে গিয়ে বাংলা কথা বলতে পারবো না, ওইটা হোম অফিস বিলিভ করবে না। সো অবভিয়াসলি আপনার ওইখানে কিছু ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড আপনার থাকতে হবে, যেটা অন্যদের। সাজেস্ট করবে যে আপনি গেলে ওই জায়গায় ভাষাগত সমস্যার সম্মুখীন হবেন। সাহেব, আমি যদি একটু মাঝখানে একটু জিনিসটা শুনতে চাই, সেটি হচ্ছে আপনি বললেন জব। তো আসলে বাংলাদেশের ক্ষেত্রে নর্মালি মানে ইন ইউর প্র্যাকটিস কোন পয়েন্টগুলো আসলে নর্মালি মানুষকে ফেস করে, যে যেগুলো ধরেন একটা অ্যাডাল্টের ক্ষেত্রে, আপনি বাচ্চাদের ক্ষেত্রে আপনি বললেন তো অবভিয়াসলি ইট কামস উইথ মেনি থিংস, বাট অ্যাডাল্ট যারা 18 প্লাস তারা বাংলাদেশে গেলে নর্মালি কি কি ফেস করে আপনার প্র্যাকটিসের আলোকে যদি একটু কাইন্ডলি বলতেন। প্রথমত যদি আমরা এইভাবে চিন্তা করি, বাংলাদেশের সরকারি জবের একটা বয়স সীমা আছে। কেউ যদি ওভার দ্য এজ অফ 30 হয়ে যান, তখন এইটা একটা ফ্যাক্টর যে আমি সরকারি চাকরি পাবো না। সো এটা হচ্ছে একটা ফ্যাক্টর। প্রাইভেট সেক্টর এখন বাংলাদেশে বুমিং করতেছে। আমরা অনেকেই জানেন যে হোম অফিস অনেক সময় বলে যে বাংলাদেশি যে ফার্স্ট ইকোনমি হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোথ ইকোনমি বাংলাদেশের। সো বাংলাদেশ ইকোনমি ইজ মাচ বেটার দেন বিফোর। এখন যদি বাংলাদেশে যাওয়া যায়, তাহলে চাকরি পাওয়া যাবে প্রাইভেট সেক্টরে, যেটা হোম অফিসের আর্গুমেন্ট থাকে। বাট এই ক্ষেত্রে হয়তো এই আর্গুমেন্টটা পুট ফরওয়ার্ড করা যেতে পারে যে যে ব্যক্তি এদেশে আসছেন, এখানে এসে হয়তো উনি পড়ালেখা কমপ্লিট করেন নাই, ওনার কিন্তু এডিকুয়েট স্কিলস নাই যেটা নিয়ে উনি বাংলাদেশে গিয়ে চাকরি সিকিউর করবেন। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। তো এখানে এজ ইজ এ ফ্যাক্টর। এজ যদি থাকে, তাহলে আমরা গভর্নমেন্ট জবের কথা বলতে পারবো, যে সে উনি গভর্নমেন্ট জব সিকিউর করতে পারবেন না। সেকেন্ড জিনিস হচ্ছে প্রাইভেট সেক্টরে যদি উনি যান, তাহলে প্রাইভেট সেক্টরে উনার আপনার নেসেসারি স্কিলস নাই। আরেকটা মজার জিনিস কি, আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে একটা গাইডেন্স আছে আপনার বাংলাদেশের উপরে, যেখানে বলা হয়েছে যে প্রাইভেট সেক্টরে যদি কেউ চাকরি করতে হয়, তার একটা এনাফ আপনার লিঙ্ক থাকতে হবে। এখানে আরেকটা কেস আছে, আহ, এই কেসটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা সাধারণত ইয়েতে ইউজ করে থাকি। ওই কেসের একটা পার্টিকুলারলি বলছে যে আপনি শুধু বাংলাদেশে আপনার স্কিল থাকলেই যে আপনি প্রাইভেট সেক্টরে জব পাবেন, দ্যাটস নট এ কেস। আপনার এখানে একটা আপনার একটা কানেকশন থাকতে হবে, একটা সাপোর্ট নেটওয়ার্ক থাকতে হবে। যদি সাপোর্ট নেটওয়ার্ক না থাকে, অনেক ক্ষেত্রে এখানে জব পাওয়া impossible. So these are the case law is very helpful. This case law is very helpful. We can use that case to support our claim. সাহেব, এখানে আরেকটি জিনিস, পলিটিক্যাল যে টার্মোইল, পলিটিক্যাল চেঞ্জেস, মানে রেজিম চেঞ্জেস, অলসো রিলিজিয়াস মাইন্ডসেট চেঞ্জেস অনেক দেখা যায়, অনেকই দেখা যায়। আপনি হয়তো অনলাইনে দেখবেন অনেক ব্লগার যারা বাংলাদেশে একটা ধর্মের এই ছিল, এখানে এসে তারা ভিন্ন রকমের মত পোষণ করে, এবং তাদের জন্য হয়তোবা দেশে মানে বেশ কঠিন অবস্থা হতে পারে। তারাও কি এই আমব্রেলার আন্ডারে পড়ে কিনা, এই সিগনিফিকেন্ট ডিফিকাল্টিস ভিতরে পড়ে কিনা? না, ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। যারা এ ধরনের কোনো কিছুতে রিলাই করবেন, কোনো পলিটিক্যাল কারণ বা রিলিজিয়াস কারণ, বা আপনার কোনো পার্টিকুলার গ্রুপের জন্য, যেমন ব্লগার বলতে পারেন, ওনারা একটা পার্টিকুলার গ্রুপের জন্য যদি উনি টার্গেটেড হন, ওনার ফেয়ার অফ প্রসিকিউশন থাকে, তাহলে ওনাকে তারা ইনভাইট করবে ফর অ্যাসাইলাম ক্লেম। এটাকে সিগনিফিক্যান্ট ডিফিকাল্টিস তারা অনেক ক্ষেত্রে তারা কনসিডার করবে না। তারা বলবে তোমার এলিমেন্ট গুলা হচ্ছে অ্যাসাইলাম।
অ্যাসাইলেমের এলিমেন্ট, সেহেতু তুমি অ্যাসাইলেম ক্লেম করো ইনস্টেড অফ ক্লেমিং এ প্রাইভেট লাইফ private. claim, making a private So life it will fall under different category of immigration is a different category. consideration immigration law. জি 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 সাহেব তাহলে এটা আমরা মোটামুটি কনভেনশনাল রাইট হয়ে যাবে আর কি। কনভেনশনাল রাইট। জি সাহেব তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে আসলে এই কোন কোন আবেদনের ক্ষেত্রে এই সিগনিফিকেন্ট ডিফিকাল্টিসটা কনসিডার করা হয় এবং সিগনিফিকেন্ট ডিফিকাল্টিসটা আসলে কি, এবং একজন অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে সিগনিফিকেন্ট ডিফিকাল্টি তার জীবনের কোন কোন অংশকে তারা হোম অফিস কনসিডার করে। তো এখন আমাদের যে মেন যে পয়েন্টটা, ধরেন আমি একজন বা অ্যাপ্লিকেন্ট বা যে কোনো একজন অ্যাপ্লিকেন্ট, সে আন্ডার দুইটা সিনারি হতে পারে, আন্ডার 18 বা +18। তো তো সে আপনি একজন আপনার এক্সপিরিয়েন্স আপনার থেকে আপনি কিছু টাস্ক করেছেন সাহেব হয়তো অলরেডি, সে কিভাবে প্রুভ করবে, যেটি আমাদের মেইন টপিক আজকে, যে কিভাবে হাউ অ্যাপ্লিকেন্ট ক্যান প্রুভ সিগনিফিকেন্ট ডিফিকাল্টিজ when apply under private life. সো এখানে বিভিন্ন জিনিস আছে, আমি একটা একটা করে বলতেছি। প্রথম যে জিনিসটা আসে এটা হচ্ছে আপনার লেন্থ অফ রেসিডেন্স। প্রথমে তারা কনসিডার করবে যে ব্যক্তি অ্যাপ্লিকেশন করছে ওনার লেন্থ অফ রেসিডেন্স কি। সো লেন্থ অফ রেসিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি যত সময় এদেশে থাকবেন, যত বেশি থাকবেন, তত আপনার প্রাইভেট লাইফটা এস্টাবলিশ হবে। আপনি ফর এক্সাম্পল এই দেশে যদি আপনি দীর্ঘ সময় থাকেন, তাহলে এদেশের কমিউনিটির সাথে আপনার ইনভলভমেন্ট বাড়বে, আপনার ফ্রেন্ড বাড়বে এবং এদের সাথে সম্পর্ক সৃষ্টি হবে। সো লেন্থ অফ রেসিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যখন আমরা এভিডেন্সে চলে আসি, তখন আমি সবাইকে বলবো যে আপনারা যখনই অ্যাপ্লিকেশন করবেন, আপনি প্রথম যে আসছেন এখান থেকে এভিডেন্স দেওয়ার চেষ্টা করবেন যে আপনি থ্রু আউট দ্যাট পিরিয়ড আপনি ইউকেতে ছিলেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন 20 ইয়ার্স কেস গুলা দেখি বা লেস দেন 20 ইয়ার্স কেস গুলা দেখি, এখানে বিগ ডিসপিউটের বিষয় হচ্ছে ওনাদের ডেট অফ এন্ট্রি। সো এটা নিয়ে তারা ডিসপিউট করে, মানে সবসময় ডিসপিউট করে। সো এটা হচ্ছে মানে আমাদেরকে মাথায় রাখতে হবে, এইটার এভিডেন্স দিতে হবে যে থ্রু আউট দ্যাট পিরিয়ড, আপনি যে পিরিয়ডটা ক্লেম করতেছেন, থ্রু আউট দ্যাট পিরিয়ড দ্যাট পারসন ওয়ার ইন দ্য ইউকে। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে ওনার এদেশে দীর্ঘ সময় থাকা কি কি পরিবর্তন হয়েছে ওনার জীবনে, যে পরিবর্তনের ফলে যেটা ওনাকে বাধাগ্রস্ত করবে ওনার নতুন করে রিসেটেল হতে বাংলাদেশে। সো দেখেন অনেক ক্ষেত্রে যারা অ্যাডাল্ট চলে আসে এদেশে, সো অ্যাডাল্ট আসার পর ওনার তো যদি কোনো বিয়ে না হয়, ওনার ফ্যামিলির সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। হয়তো ইয়াং থাকতে ওনার বাবা মা ছিলেন বা ওনার গড় ছিল বাংলাদেশে, উনি ফেরত যাওয়ার একটা স্কোপ ছিল। সো এইটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর, এটা কনসিডার করতে হবে। ওনার যদি দেশে চলে যায়, ওনার কি কোনো গড় আছে কিনা, কোনো আপনার হোম আছে কিনা টু রিটার্ন। যদি গড় না থাকে বা বাসা না থাকে, এক্ষেত্রে উনি গেলে যে ডিফিকাল্টি ফেস করবেন, এটা হচ্ছে একটা আর্গুমেন্ট হতে পারে। ওনার ফ্যামিলি টাইস কি আছে, যেমন বাংলাদেশে যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে কি ওনার ফ্যামিলি সম্পর্ক আছে কিনা, ওনার বাবা মা আছে কিনা, দিজ আর দ্য ফ্যাক্টরস। সো এই টাইস গুলো দে উইল কনসিডার। এখন থার্ড জিনিস হচ্ছে কালচারাল ডিফারেন্স। এখন যে আমি আগে যে এক্সাম্পল দিলাম, যিনি হাফ অফ দ্য লাইফেও অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না বিকজ অফ বয়স বেশি হয়ে গেছে। তো উনি যে অ্যাপ্লিকেশন করলেন আর্লি ইয়ার্স, উনি লাইফের আর্লি প্রথম দিকে উনি চলে আসছেন, ধরেন 14 বছর 13 বছর বয়সে উনি চলে আসছেন। এখন চলে আসার ফলে উনি যে আপনার কালচার যেটা ইউকে কালচার যেটা উনি অ্যাডপ্ট করে নিয়েছেন, এখন ওনার পক্ষে বাংলাদেশে গিয়ে বাংলাদেশি কালচারকে আবার অ্যাডপ্ট করা এটা কি পসিবল হবে কিনা। সো আপনি এখানে দুইটা জিনিস দিতে হবে। একটা হচ্ছে ওনার যে কালচারাল ইনভলভমেন্ট, এই দেশের কালচারকে কিভাবে উনি অ্যাডপ্ট করছেন এটার এভিডেন্স দিতে হবে, এবং সাথে সাথে বাংলাদেশের এভিডেন্স দিতে হবে যে এই কালচারের সাথে বাংলাদেশের কালচারের বিগ একটা পার্থক্য আছে। এই পার্থক্যের জন্য উনি বাংলাদেশে গিয়ে সেম কালচারটা প্র্যাকটিস করতে পারবেন না, অথবা এই কালচারের সাথে উনি অ্যাডপ্ট করতে পারবেন না। এইটাকে আপনি অ্যাজ এ প্রুফ হিসাবে দিতে পারেন। আর আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি, আমাদের যখনই আমরা অ্যাপ্লিকেশন করি, কিছু কেস লজ আছে যেগুলো আমাদেরকে সাপোর্ট করে। আর আরেকটা ইম্পর্টেন্ট আমাদের প্রিয় দর্শক, আমাদের কয়েকজন দর্শক ভাই তাদের কমেন্ট আছে, তাদের উদ্দেশ্য করে একটি অনুরোধ, সেটি হচ্ছে আমরা টপিকের যে মেইন পয়েন্টগুলো আমরা শেষ করি, আমরা আপনাদের কমেন্টে ফিরে যাব। তো আমাদের সঙ্গে সে পর্যন্ত থাকবেন। জি সাহেব প্লিজ। সো আমি সবাইকে বলি যে আপনারা যখন এভিডেন্স প্রোভাইড করবেন, আপনারা
একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যখন একটা দেশের সাথে আরেকটা দেশের কম্পারিজন করতেছেন, সেজন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেই দেশের কান্ট্রি গাইডেন্স যেগুলো আছে, কান্ট্রি রিপোর্ট যেগুলো আছে, ওইগুলো একটু কনসিডার করা এবং এখান থেকে কিছু কোটেশন দেওয়া। ফর এক্সাম্পল, আপনি যদি একজন মহিলা অ্যাপ্লিকেশন করেন, উনি যদি সিঙ্গল থাকেন, তাহলে উনি আপনার কান্ট্রি গাইডেন্সে রিলাই করতে পারেন যে সিঙ্গল উমেনরা কি কি ডিফিকাল্টিজ ফেস করেন, এগুলা কান্ট্রি রিপোর্টে লেখা আছে। ধরেন আপনার বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা কিরকম, ওনার যদি কোনো মেডিকেল প্রবলেম থাকে, এই মেডিকেল প্রবলেমে উনি কতটুকু হেল্প পাবেন, সো সেটা আমরা কান্ট্রি গাইডেন্স থেকে পেতে পারি যে কান্ট্রি গাইডেন্সে বলা আছে বাংলাদেশের মেডিকেল সিস্টেম কিরকম। সো এই বিষয়গুলাকে সামনে নিয়ে আসতে হবে। কারো যদি আপনার ধরেন অ্যাপ্লিকেন্টের একটা মেডিকেল কন্ডিশন আছে, যদি মেডিকেল কন্ডিশন থাকে ওইটাকে আমরা কম্পারিজন করতে হবে যে উনি এদেশে থাকলে কি ট্রিটমেন্ট পাবেন এবং বাংলাদেশে গেলে উনি ওই ট্রিটমেন্টটা বেয়ার করতে পারবেন কিনা। সো যখনই এটা চলে আসবে তখন ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে উনি বাংলাদেশে যাওয়ার পর সাথে সাথে একটা জব সিকিউর করতে হবে, জব সিকিউর করে টাকা নিয়ে তারপরে এই ট্রিটমেন্ট করতে হবে। উনি হয়তো পাবলিক সেক্টরে গেলে এই ট্রিটমেন্ট পাবেন না। সো এই ক্ষেত্রে যখন এখন উনি সাথে সাথে যাওয়ার পর কি জব পাবেন, দিস ইজ দ্য বিগ কোয়েশ্চেন আগের যে ইয়েটা। সো একটার সাথে আরেকটা কানেক্টেড, যখনই আপনি বলবেন একটার সাথে আরেকটারে কানেক্ট করে সুন্দর করে যদি প্রেজেন্ট করা যায়, অনেক ক্ষেত্রে এই কেসগুলো সাকসেসফুল হয়। হাউএভার আমি আমাদের দর্শকদের জন্য বলি, এই ধরনের কেসের সাকসেস রেট খুবই কম, আনলেস দেয়ার আর সাম এক্সেপশনাল সার্কামস্টেন্সেস। আপনারা দেখবেন সবাই প্রাইভেট লাইফে অ্যাপ্লিকেশন করে এবং ইট ইজ নেসেসারি ইন সাম এক্সটেন্ট। যেমন ফর এক্সাম্পল, কেউ এদেশে আসছেন কিন্তু কোনো অ্যাপ্লিকেশন করেন নাই, হোম অফিসে কোনো রেকর্ড নাই, উনি যখন পরবর্তীতে ক্লেম করবেন উনি আসছেন কিন্তু হোম অফিসে কোনো কাগজপত্র নাই। আর আপনারা হয়তো জানেন যে ইলিগেল যারা থাকেন ওনারা অনেক ক্ষেত্রে কাগজপত্র তৈরি করতে পারেন না, কারণ ওনাদের স্টেটাসের জন্য ওনারা বিভিন্ন যেমন ব্যাংক ওনারা ব্যাংক ওপেন করতে পারেন না, ব্যাংক স্টেটমেন্ট মানে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন না, বা ওইটা ওপেন করলেও কন্টিনিউশন থাকে না। আপনার ওনারা অনেক আছেন যেমন এনএইচএস এর জিপিতে যেতে ওনারা ভয় পান, ওনাদের স্টেটাস নাই। ওনারা একটা টেলিফোন নিতে ভয় পান, ওনারা একটা বাসা ভাড়া নেওয়া তো আইনগত এখনো দণ্ডনীয় অপরাধ, তো বাসার ভাড়া নিতে পারতেছেন না, তো ওনাদের জন্য ডকুমেন্টস থাকে না। সো এই ডকুমেন্টস গুলাকে আপনারা at least আপনার you have something in the home office record that you made an application, অথবা you have been living in the UK for so and so date, so এটা ইম্পর্টেন্ট। জি, তাহলে এটা আমরা বলতে পারি যেটা মানে তাদেরকে অ্যাসাইলাম আবেদনের সাপোর্টিং একটি গ্রাউন্ড হিসেবে এটি কাজ করতে পারে অনেক ক্ষেত্রে। অনেক এটা ক্ষেত্রে না প্রাইভেট লাইফ মনোজম ভাই, এটা আপনি ইভেন অ্যাসাইলাম ক্লেমে you can rely on article 8 and private life, because আপনি বলতে পারেন যে these are the factors that needs to consider, মানে আপনার along with the main consideration of asylum, so they have to consider the other aspect of the application as well. So private life is very important. Private life ওটা তারা বিভিন্ন অ্যাপ্লিকেশনে কনসিডার করে। ইভেন আপনার যদি কেউ ফ্যামিলি রুটেও অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে দে উইল কনসিডার প্রাইভেট লাইফ। আপনারা দেখুন যদি ফ্যামিলি রুটে কারো অ্যাপ্লিকেশন তারা রিফিউজ করে, দে অলওয়েজ মেক কমেন্ট অ্যাবাউট প্রাইভেট লাইফ। সো প্রাইভেট লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওইটাকে অ্যাড্রেস করা উচিত। ইভেন দো আপনার ফ্যামিলি লাইফে অ্যাপ্লিকেশন করছেন, বাট প্লিজ অ্যাটলিস্ট আপনি কিছু এভিডেন্স দেওয়া দরকার যেখানে আপনার প্রাইভেট লাইফ এস্টাবলিশ করে ফেলছেন। জি সাহেব, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা এই টপিকের যে জিস্ট যেটি আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানাতে চেয়েছিলাম সেটি হয়তো আমরা চেষ্টা করেছি। তারপর আপনাদের হয়তো ব্যক্তিগত সার্কামস্টেন্সেস অনেক আলাদা হতে পারে, এবং সেই জন্য যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই অন টু অন কনসালটেশন নিতে পারেন, বা এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা একটু সংক্ষেপে করার চেষ্টা করব, কারণ সাহেবের কালকে কোর্ট হিয়ারিং আছে। সাহেব, আমাদের কয়েকজন কমেন্ট আছে, কয়েকজনের কমেন্ট আছে, আমরা দ্রুত সেগুলো নিতে চাই। আমাদের সঙ্গে আছেন এমডি এ আহাদ, উনি বলছেন, ডু আই নিড টু সাবমিট হোয়াটসঅ্যাপ চ্যাট স্ক্রিনশট অন FLR AP application? We have got English marriage certificate and wedding photo. Please tell me what evidence should I submit as proof of relationship? Thank you. Thank you for your comment. So if you want to submit a FLRFP application, I would suggest you to provide your
WhatsApp messages or a screenshot, because you are living together at the same household. You must be stating in the application form, and you must provide documents that you have been living together in the same household. So therefore, you shouldn't provide your call history or the screenshot of your messages, because this shows that you are not living together. You might living apart. So the most important, when you submit an FLRFA application, the most important part of that application is to provide evidence that you would face significant insurmountable obstacles. Insurmountable obstacles is kind of very significant obstacles. So you need to focus on the sponsor's life instead of the applicant's life. So the main question is, if the applicant was sent back, then whether that sponsor would be able to resettle in Bangladesh. This would be the main question when you submit an FLRFP application. So the sponsor and sponsoring wife or sponsoring partner should provide evidence that she has been living in this country, or she was born in this country and brought up in this country. She is a part of this society. She has no connection with the Bangladesh, with the country of origin of the applicant. She has no ties at all. She won't be able to secure any job in Bangladesh. She can't read, she can't write, and she's a British citizen. She needs to have some form of work permit to resettle in Bangladesh or work in Bangladesh. So these are the main factors which you need to focus. So first thing is relationship. You need to provide evidence of cohabitation, that you are living together at the same household, and since you got married, and you have to provide evidence that a sponsor would face insurmountable obstacles if the applicant is expected to leave the UK with the sponsor. These are the very important things that you need to provide. সাহেব, তার একটু রিলেভেন্ট একটা কোশ্চেন আমি যদি সংক্ষিপ্ত করে যদি টাস্ক করতেন, হাউ টু গেট NHS medical report for my partner, GP unable to write something because GP is not expert. So how to get mental health expert report? If you know, Shaibai, I'm not sure if you know or not. So if there is any issue of mental health problem, then you should ask GP to address this, or you can make a subject access request to NHS. They will provide the whole medical history of that person. So under legal obligation, the NHS is under legal obligation to provide medical history if a subject access request is made. So if you make a subject access request, then they will provide it. Otherwise, you can write to your consultant, and consultant will provide an expert report on her medical condition. অনেক ধন্যবাদ সাহেব। আমাদের নেক্সট যে কমেন্টটি আসছে সেটি হচ্ছে ফারহা জাহানুরি বলছেন, হাই, আই এম eligible to apply half of life in few months. I have proof of address from 2017 till now. How can I prove 2012 to 2017? I don't have any proof. I just have copies of my passport with NT date. সাহেব, যেটি আপনি একটু আগে বললেন সেই রিলেভেন্ট কথাটি এখানে আসছে, যদি একটু কাইন্ডলি। Thank you for your comment. This is one of the most important comment, I would say. Most of the people face this kind of problem. So what I suggest you to do is get lots of supporting letter from different people which you met, and if you are in a position to provide photographs with them that was taken between 2012 and 2017, then it would be very helpful that you met that person at that time, because your appearance got changed because of the time, to when time lapse. So if you provide a letter from them stating that they met you on that day, or if you went to any wedding, you can take picture. You can provide that picture as well, that you went to that wedding, or if you went to any event, you can provide that. I believe you want to make an application for half of the life, so you are a minor. So if you live with anybody, then you can provide their letter as well to support your claim that you have been living in this country between 2012 to 2017. So if you don't have any evidence, then you need to rely on supporting letters that might help you in the application. Thank you. ধন্যবাদ সাহেব। আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমাদের দুটি কমেন্ট নিতে হবে। আমাদের খুব শ্রদ্ধেয় শাহিদ রহমান বলছেন, ইংল্যান্ডে ইউনিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা
কিভাবে ওয়ার্ক পারমিটে যাবে একটু যদি কাইন্ডলি বলতেন সাহেব ভাই প্লিজ। জি, যারা স্টুডেন্ট যারা ভিসা আছে স্টুডেন্ট ভিসা আমি ইউকেতে আছে, যারা স্টুডেন্ট ভিসা ইউকেতে আছে তারা কিভাবে ওয়ার্ক পারমিটে যাবে? জি অনেকের হয়তো ভাই এই ধন্যবাদ। কোশ্চেনটি, জি অনেকেরই হয়তো এই কোশ্চেনটি জানতে ইচ্ছে করে, সাহেব একটু যদি বলতেন। জি ধন্যবাদ ভাইয়া আপনার কোয়েশ্চেনের জন্য। তো যারা স্টুডেন্ট ভিসায় দেশে আসছেন ওনারা আপনার স্কিল ওয়ার্কারে যেতে পারবেন, ওয়ার্ক পারমিটে যেতে পারবেন যদি ওনারা স্পন্সর পান এবং যাদের লাইসেন্স আছে তারা যদি আপনার ওনাকে স্পন্সর করে তাহলে উনি যেতে পারবেন। তো আমি প্রথমে সবাইকে বলবো যে আপনারা এখন যে বর্তমানে যে সুযোগ আছে আপনারা চাইলে কিন্তু আপনারা পড়ালেখা শেষ করে আপনারা গ্র্যাজুয়েট স্কিমে যেতে পারেন, 2 ইয়ার্স আপনারা সময় পাবেন। সো ওই সময়ের ভিতরে আপনি এমপ্লয়মেন্ট সিকিউর করতে পারবেন স্কিল ওয়ার্কারের আন্ডারে। সো এটার সিম্পল থিওরি হচ্ছে আপনারা কিভাবে যাবেন, আপনারা একজন স্পন্সর খুঁজে বের করতে হবে যে আপনাকে আপনার প্রফেশনাল স্কিলের জন্য আপনাকে রাইট অ্যামাউন্ট অফ স্যালারি দিবে অ্যাকর্ডিং টু দ্য কোড অফ প্র্যাকটিস। আর যদি এভাবে আপনাকে স্যালারি দেয় আর আপনি ওইটা দিয়ে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি যেতে পারবেন। ধন্যবাদ আপনাকে আপনার কমেন্টের জন্য। আর ধন্যবাদ। আমাদের নেক্সট যে কোশ্চেনটি সেটি হচ্ছে আফসানা খান, উনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার কোশ্চেনটি খুবই ব্রিফ। উনি বলছেন এসআইএম ফ্রেশ ক্লেম ডিসিশন ওর জন্য হোম অফিস এখন কেমন টাইম নিচ্ছে, নরমালি কত সময় লাগে? সো নরমালি কত সময় লাগে এবং বর্তমানে পরিস্থিতি কি এই জাতীয় আবেদনের ক্ষেত্রে? ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। আমি মনে করি 6 মাস থেকে 1 বছর সময় লাগবে আপনার ডিসিশন আসতে ফাইনাল ইন্টারভিউ থেকে। সো দিস ইজ দ্য টাইম ফ্রেম, বর্তমান টাইম ফ্রেম। বিকজ আগে আপনার অনেক অ্যাপ্লিকেশন আছে প্রায় আপনার 3 বছর পর্যন্ত পেন্ডিং ছিল ওই আপনার প্যান্ডেমিকের জন্য। এটা আস্তে আস্তে মানে কমে আসতেছে এন্ড হোপফুলি আপনার বর্তমান যে টাইম ফ্রেম আমার কাছে মনে হচ্ছে 6 মাস থেকে 12 মাসের ভিতরে তারা সিদ্ধান্ত দিয়ে দিবে ফ্রম আপনার সাবস্ট্যান্টিভ ইন্টারভিউ থেকে। অনেক ধন্যবাদ। এত সাহেব আমি আমরা শেষ করতে যাচ্ছি এবং আপনার কি কোনো ক্লোজিং রিমার্কস আছে কিনা? সো ধন্যবাদ মনিরুজ্জামান ভাই আজকে প্রোগ্রামের জন্য। আর আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে হয়তো আমি ডিটেইল কোনো আনসার দেই নাই বা মনিরুজ্জামান ভাইকে আমি রিকোয়েস্ট করছিলাম আমাকে একটু কোয়েশ্চেন কম করার জন্য, সেজন্য হয়তো আজকের অনুষ্ঠানটা আমাদের একটু ছোট হয়েছে। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে আপনাদের উত্তর দিয়ে দিব। ধন্যবাদ জানাই মনিরুজ্জামান ভাইকে আজকের অনুষ্ঠান আয়োজন করার জন্য। সবাইকে শুভরাত্রি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাহেব ভাই। তাহলে আপনার কাছে আমি বিদায় নিই। আপনাকে আপনার অনুষ্ঠানের পরেও চাচ্ছি না সাহেব, দেখা হবে নেক্সট উইকে। তো আপনার কাছ থেকে বিদায় এবং অনেক ধন্যবাদ সাহেব। অনেক ব্যস্ততা, তাড়াহুড়া, ঘুমের প্রেশার তার ভিতরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সাহেব অনেক ধন্যবাদ সাহেব। দর্শক বন্ধুরা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে দেখেছেন অনুষ্ঠানটি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা প্রশ্ন করেছেন এবং সামনে আপনারা যারা দেখবেন, সবার প্রতি আমাদের দুজনের পক্ষ থেকে, ব্রিটিশ বাংলা নিউজের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমাদের সাহেব যেটা অলরেডি বললেন যে আমাদের আজকে অনুষ্ঠানটি আমরা একটু সংক্ষিপ্ত করতে চেষ্টা করেছি। তারপর আমরা মনে করি হয়তোবা আপনার যে মেইন যে পয়েন্টগুলো, যে মেইন যে জিনিসগুলো জানা দরকার ছিল সেটি আমরা ডেলিভার দিতে চেষ্টা করেছি বা পেরেছি। তারপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা অনুরোধ করব আমাদের পরবর্তী অনুষ্ঠানে যুক্ত হবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন আমরা অবশ্যই আবারও রিপিট করব বা আরো ডিটেলস উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে আগামী মঙ্গলবারে ইউকে সময় রাত 11টায়, সেন্ট্রাল ইউরোপ সময় রাত 12টায় এবং বাংলাদেশ সময় সকাল 5টায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো আমি এটিএম মুনিরুজ্জামান এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি। আরে রফিক, কোথায় যাচ্ছ? দেশে টাকা পাঠানোর জন্য মানি ট্রান্সফার শপে যাচ্ছি। আরে দুনিয়া কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে আর তুমি দোকানে যাচ্ছ টাকা পাঠানোর জন্য? চলো আমার সাথে। দেখো রফিক, তুমি যে কোনো জায়গা থেকে দেশে টাকা পাঠাইতে পারবা টাপ সেন্ডের মাধ্যমে। তাদের টাকার রেটটাও খুব ভালো। টাপ সেন্ড, এটা আবার কি? এইটা একটা অ্যাপ। তুমি বিকাশে টাকা পাঠাইতে পারবা অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবা। তাদের ফি কত? অ্যাবসলিউটলি ফ্রি। আমার পার্সোনাল ডাটা কি সেভ থাকবে? তোমার পার্সোনাল ডেটা সেফলি স্টোরড এন্ড প্রটেক্টেড। কি বলছো? টাপ সেন্ড এখনই আমার মোবাইলে ডাউনলোড করছি। Sending money abroad to your family or friends has never been easier. All you have to do is tap send. Just download the app and use the promo code on the screen. Remember, tap send.